তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি লেকচার নাম্বার 3 এর পার্ট 2 এ, দ্যাট মিন্স ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন লেকচারের পার্ট 3 তে। তো তোমাদের অলরেডি তোমরা জানো যে লেকচার অবজেক্টিভস কি, আউটকাম কি এবং কন্টেন্টস কি। তো আমরা যেটা শিখছিলাম যে ইভাপোরেশন টেকনিকের প্রসিডিউর, তারপরে হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন রিলেটেড বিভিন্ন টার্মিনোলজিস, পরিভাষা এবং ইভাপোরেশন রেট বের করার বিভিন্ন যে মেথডগুলো আছে সেগুলো আর কি। তো দেখো, পার্ট 1-এ আমরা এই পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট পর্যন্ত শিখেছিলাম। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে একটা ইকুয়েশন দেখতে চাই, সেটা হলো কোন একটা ক্যাচমেন্ট এরিয়ার জন্য যদি আমরা একটু দেখি যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য হাইড্রোলজিক বাজেটকে আমরা কিভাবে লিখতে পারি। সেটা হচ্ছে মোটামুটি দেখো এই ইকুয়েশনটা পি মাইনাস আর এস মাইনাস জিও মাইনাস ই অ্যাক্ট ইজ ইকাল টু ডেল এস। সো এখান থেকে ই অ্যাক্ট ইজ ইকাল টু হচ্ছে খুব সহজেই কিন্তু দেখো এটা লিখতে পারি, যেখানের পি মানে হচ্ছে প্রিসিপিটেশন, আর এস মানে হচ্ছে সারফেস রান অফ যেটা তোমরা জানো, জিও মানে হলো সাবসারফেস আউটফ্লো। সাবসারফেস আউটফ্লো দ্যাট মিন্স গ্রাউন্ড থেকে যে ওয়াটারগুলো তোমার বাইরে বের হবে। আর এসিটি মানে অ্যাকচুয়াল ইভাপোরেশন, যেটা এইটি বলা হতে পারে। আর ডেলএস মানে হচ্ছে ময়েশ্চার স্টোরেজের যে চেঞ্জটা, ময়েশ্চার স্টোরেজের যে চেঞ্জটা সেটাকে আমরা বলছি হলো ডেল এস। এখন আমরা যে ইভাপোট্রান্সপিরেশন আছে সেটা মেজারমেন্ট করার জন্য আমাদের বিভিন্ন মেথড আছে। তা মোটামুটি দুইটা মেথড আছে, একটা হচ্ছে বাই ইউজিং লাইসিমিটার্স আর একটা হচ্ছে ইউজ অফ ফিল্ড প্লটস। তো ইভাপোট্রান্সপিরেশন আসলে বলতে যে বিষয়টা বোঝায়, যদি আমরা এইভাবে বুঝতে চাই যে প্রিসিপিটেশন প্লাস হচ্ছে ইরিগেশন ইনপুট। কোনো একটা ল্যান্ডের উপরে, কোনো একটা সারফেসের উপরে প্রিসিপিটেশন, অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার আসবে, দেন ইরিগেশনের ফলে ল্যান্ড সারফেসে ওয়াটার আসবে। কিন্তু এখান থেকে বাদ দিতে হবে কি, যে ইনফিল্ট্রেশনের কারণে সয়েলের মধ্যে কি ওয়াটার স্টোরেজ হবে এবং গ্রাউন্ডে কিছু ওয়াটার লস হবে। ঠিক আছে, এই টোটাল এইভাবে আমরা ইভাপোট্রান্সপিরেশনকে আমরা ডিফাইন করতে পারি। তো প্রথমত ইভাপোট্রান্সপিরেশন ইকুয়েশনের মধ্যে আমরা প্রথমত যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পেনম্যানস ইকুয়েশন, সায়েন্টিস্ট পেনম্যান। সো এখানে দেখো পিইটি ইজ ইকাল টু আমাদের একটা ফর্মুলা আছে, যেখানে পিইটি মানে হচ্ছে ডেইলি পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, অবশ্যই মিলিমিটার পার ডের জন্য। এ হলো একটা স্লোপ, এ বেসিক্যালি হচ্ছে একটা স্লোপ, যে স্লোপের এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার। তো যে বিষয়টা সেটা ধরে নেওয়া হচ্ছে এরকম একটা গ্রাফ তৈরি হবে। তো ট্যানজেন্ট এঁকে যে কোনো দুইটা পয়েন্টের রিসপেক্টে কিন্তু আমরা থিটার মানটা বের করতে পারবো, তাই না? এই বরাবর পাবো হলো স্যাচুরেটেড ভেপার প্রেশার, এই বরাবর পাবো টেম্পারেচার। সো খুব সহজে কিন্তু স্লোপ, দ্যাট মিন্স ট্যান ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কি স্যাচুরেটেড ভেপার প্রেশার ডিভাইডেড বাই টেম্পারেচার করলে দেখো এর মান, স্লোপের মানটা পেয়ে যাব। এরপরে হচ্ছে এইচএন মানে হচ্ছে যে ওয়াটারটা ইভাপোরেট হবে সেখান থেকে যে নেট রেডিয়েশনটা বের হবে ওয়াটার সারফেস থেকে প্রতিদিন, সেটা হচ্ছে এইচএন। আর ইএ হচ্ছে উইন্ডের ভেলোসিটি এবং স্যাচুরেশন ডেফিসিট মিন্স, মনে করো কোনো একটা বায়ুমণ্ডলে জলীয়বাষ্প আছে হলো 40%, কিন্তু বায়ুমণ্ডলে 60% জলীয়বাষ্প থাকলে বায়ুমণ্ডল জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে, তাহলে স্যাচুরেশন ডেফিসিট কত পার্সেন্ট? 20%, তাই না? 60 মাইনাস 40 দ্যাট মিন্স 20%। এই উইন্ড ভেলোসিটি এবং স্যাচুরেশন ডেফিসিটের প্যারামিটার হচ্ছে ইএ, আর গামা হচ্ছে সাইক্রোমেট্রিক কনস্ট্যান্ট, যেটা হচ্ছে তোমার 0.49 মিলিমিটার, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, সুতরাং এটা মুখস্থ করে ফেলবে। সো এইচএন, এখানে দেখো একটা টার্ম আছে এইচএন, এইচএনটা হচ্ছে কি নেট রেডিয়েশন। তো এটার জন্য আমাদের দেখো একটা ফর্মুলা আছে, অনেক জটিল জিনিস এখানে।
তো এখানে আমরা মোটামুটিভাবে এখান থেকে দেখো আমরা জানি না কি কি। আমরা প্রথমত আমরা জানি না হচ্ছে আর জানি না, আর মানে হলো তোমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। অ্যালবিডো দিয়েছে একজন সায়েন্টিস্ট, এটা আমরা একটু পরে দেখব। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট মানে ওয়াটার সারফেসের উপরে সূর্যের রশ্মি আসবে, আবার ওয়াটার সারফেস কিন্তু একটা নির্দিষ্ট রশ্মি ব্যাক দিবে, ঠিক আছে। আর দেখো এখানে এ এবং বি আছে। এ এবং বি হচ্ছে দেখো তোমার এই হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা বেসিক্যালি ল্যাটিচিউডের উপরে ডিপেন্ড করবে। ল্যাটিচিউড মিন্স যদি এটা একটা পৃথিবী হয়, পৃথিবীর এটা হচ্ছে ল্যাটিচিউড মানে অক্ষাংশ, এটা হচ্ছে লঙ্গিচিউড মানে দ্রাঘিমাংশ। এটাকে এখানে যদি বাংলাদেশ অবস্থান করে তাহলে এই বরাবর একটা লাইন টানলে এই কোণটার নামই হচ্ছে কি ফাই। তো আমরা এর মানটা বের করব 0.29 cos ফাই। তাহলে ফাইয়ের মানটা জানলে দেখো আমরা এর মানটা বের করতে পারবো। একইভাবে বি হলো একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 0.52, সুতরাং এই ভ্যালুটাও কিন্তু কনস্ট্যান্ট, সুতরাং এটা মুখস্থ করে রাখবা। আচ্ছা, এরপরে এন, ছোট হাতের এন মানে হচ্ছে কি যে কোনো একটা দিনের মধ্যে সূর্যের আলো প্রখরভাবে ব্রাইট সানরাইজ কতটুকু দিতে পারে, কতটুকু মানে ব্রাইট সানশাইন কতটুকু একটা দিনের মধ্যে তুমি কাউন্ট করতে পারবা কত সময় ধরে, সেটা হচ্ছে এন। দ্যাট মিন্স একটা দিনের মধ্যে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা ব্রাইট সানশাইন কোনো একটা ডের জন্য তুমি পেতে পারো। তার মানে ডিউরেশন কত, 4 ঘন্টা, ঠিক আছে, এরকম আর কি। আর বড় হাতের এন মানে হচ্ছে কোনো একটা মানে সূর্যের আলোকরশ্মি মানে দিনের মধ্যে কখন তোমার ম্যাক্সিমাম সানশাইন দিতে পারে। যেমন তুমি ধরতে পারো যে দুপুর 12টা থেকে 1টা, এটা হচ্ছে ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমাম পসিবল আওয়ার যেখানে হচ্ছে সানশাইন সূর্যরশ্মি সবথেকে প্রখর তাপ দিতে পারে। তার মানে ম্যাক্সিমাম পসিবল আওয়ার্স এনের মান হচ্ছে কত, 1 আওয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সিগমা টি টু দি পাওয়ার 4 এটার মান আমরা একটু বের করতে চাই। ইয়ে তো জানি যে অ্যাকচুয়াল ভেপার প্রেশার, এটা আমরা জানি। এন এর পরিচয় দেখলাম, এন এর বড় হাতের এন জানলাম। এখানে শুধুমাত্র আর এর মান তো আমরা দেখলামই, তাই না। সিগমা টি টু দি পাওয়ার 4 এটা আমরা জানি না, এইচ এ জানি না, তাই তো। এখন দেখো এখানে আমরা এইচ এন বলতে বোঝাচ্ছি হলো যে ইনসিডেন্ট সোলার রেডিয়েশন আউটসাইড দ্য অ্যাটমসফিয়ার অন এ হরাইজন্টাল সারফেস, মানে হচ্ছে কোনো একটা ওয়াটার সারফেসের থেকে যে ওয়াটারটা ইভাপোরেট হবে সেখানে অ্যাটমসফিয়ার থেকে যে পরিমাণ সোলার রেডিয়েশন ওয়াটার সারফেসে আসবে, ইনসিডেন্ট হবে, সেটাকে বলছি হচ্ছে এইচ এন। এখন আমরা যে একটু আগে বললাম যে আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এলবিডো দিয়েছে আর এর মান। দেখো এটা বিভিন্ন কন্ডিশনের জন্য বিভিন্ন রকম হয়। যদি একেবারে ক্লোজ গ্রাউন্ড ক্রপস হয়, যেসব ল্যান্ডে ক্রপস জন্মানো হয়, ফসলাবাদী হয়, সেক্ষেত্রে আরের একটা রেঞ্জ আছে 0.15 থেকে 0.25। বেয়ার ল্যান্ডস যেখানে অনুর্বর, যেখানে কোনো কৃষি জমি চাষাবাদ হয় না, সেখানে আরের ভ্যালু 0.05 থেকে 0.45। ওয়াটার সারফেস যেখানে মানে এক কথায় ওয়াটার কম্পোনেন্ট যেগুলো, যে পন্ড, লেক, চ্যানেল, হ্যাঁ, তারপরে ওশান, এগুলোর জন্য ধরবো 0.05। আর স্নো, শীত প্রধান এলাকার জন্য আর এর ভ্যালুটা হবে 0.45 থেকে 0.95। তো এই টেবিলটাও কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, সুতরাং এটা মুখস্থ করতে হবে। দেখো সিগমা হচ্ছে কি স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে কনস্ট্যান্ট 2.01 × 10⁻⁹ মিলিমিটার পার ডে, এটাও মুখস্থ করতে হবে। আর টিএ হচ্ছে এয়ার টেম্পারেচার কেলভিনে, দ্যাট মিন্স 273 ডিগ্রি সেলসিয়াস। সাপোজ দেওয়া আছে হলো 19 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি এর ভ্যালু হবে কত, 273 প্লাস হচ্ছে 19। ইএ মানে তো আমরা বলেইছি। আর এখানের আর কি কোনো টার্ম আছে কে, এখানে আমরা মোটামুটি দেখো এইসে তো বললাম আমরা, এইসে আমরা জানি। তো এখন দেখো মোটামুটি এখানে আমরা কি জানি না, এখানে আমরা ইএ জানি না, তাই তো। ইএটা জানি না। ইএটা হচ্ছে খেয়াল করো, ইএ হচ্ছে, ইয়ের জন্য একটা ইকুয়েশন আছে দেখো, ইডাব্লিউ ইএ জানি,
ইউ2 মানে কি অলরেডি আমরা এই সম্পর্কে একটা ধারণা পেয়েছি আগে। ইউ2 মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে 2 মিটার উপরে উইন্ডের যে মিন ভেলোসিটি সেটা হচ্ছে ইউ2। আর এই তো এরপরে দেখো একটা টেবিল আছে, যদি টেবিলটা একটু খেয়াল করো তাহলে হয়তো বুঝতে পারবা যে স্যাচুরেশন ভ্যাপর প্রেশার দেওয়া আছে ওয়াটারের। তো বিভিন্ন ডিগ্রি সেলসিয়াসের ভিত্তিতে টেম্পারেচারের রেসপেক্টে স্যাচুরেটেড ভ্যাপর প্রেশার, সম্পৃক্ত বাষ্পচাপ এবং এ কনস্ট্যান্টের একটা মান দেওয়া আছে। এই যে পেন্সম্যান ইকুয়েশনে একটা কনস্ট্যান্ট আছে, খেয়াল করো এই যে এই কনস্ট্যান্টের এই ভ্যালুটা আমাদের প্রয়োজন হবে। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখো একটা নির্দিষ্ট টেম্পারেচার রেসপেক্টে দেওয়া আছে। এখন কথার কথা আমি তোমাদেরকে বের করতে দিলাম 19 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তখন তোমরা আসলে কিভাবে টেবিল তো দেওয়া থাকবে, টেবিল তো আর 19 তো এখানে নাই, তাহলে কিভাবে বের করবা? বের করতে হবে, দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 2.5 করে দেওয়া আছে, তাই না? আমি যদি 20 থেকে 17.5 বাদ দিই তাহলে কত? 2.5 হয়। আবার 17.5 থেকে 15 বাদ দিলেও 2.5 হয়। তাহলে 2.5 জন্য আসলে দেখো তো এটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? যত নিচে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এটা দেখো যত নিচে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তার মানে বৃদ্ধি পাচ্ছে কতটুকু? 15 থেকে হয়ে গেছে হলো 20-এ 17.54। তাহলে 2.5 জন্য বৃদ্ধি পাচ্ছে হলো 2.54, তাই তো? অতএব 1 জন্য বৃদ্ধি পাবে কত? 1 জন্য হইলে 2.5 দ্বারা ভাগ। কিন্তু আমরা বৃদ্ধি কতর জন্য করব? 17.5কে যদি আমি বেস করে ধরি তাহলে 17.5 থেকে যদি 19-এ যেতে চাই তাহলে কত বেশি আছে? 1.5। তাহলে 1.5 জন্য কত হবে? তাহলে গুণ করব, ঐকিক নিয়ম। হ্যাঁ, 1.5 জন্য দেখো কতটুকু বৃদ্ধি পাবে, একটা ভ্যালু কিন্তু তুমি পাবে, ঠিক আছে? যে ভ্যালুটা তুমি পেলে সেটা কার সাথে যোগ করবা? এই যে 15 যে মানটা পেলে, এই 15-র সাথে এই যে মান ইনক্রিজ যে ভ্যালুটা পেলে এই ভ্যালুটা যোগ করবা, তাহলে দেখবা 19-এর জন্য তুমি বের করতে পারবা। একইভাবে যদি এখানে আমি বের করতে বলি 26, তাহলে একই প্রসিডিওরে বের করবা। যদি বলি 31-এর জন্য, 31 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করতে বলি, তাহলে একইভাবে তুমি এখান থেকে কিন্তু ইডাব্লিউ এবং এর মানটা বের করতে পারবা ইনশাল্লাহ। একইভাবে দেখো এই টেবিল থেকে না করেও এখানে যদি টি এর মান আমরা জানি, টেম্পারেচার জানি, ইডাব্লিউ স্যাচুরেটেড ভেপার প্রেশারের মানটা আমরা বের করতে পারবো। এখন আসো যে এইচের যে মানটা আছে আমাদের, হ্যাঁ, যে মিন মান্থলি সোলার রেডিয়েশন কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোনো একটা ইভাপোরেবল ওয়াটার বডির থেকে যে ইভাপোরেশনটা হয়ে থাকে, এখানে দেখো বিভিন্ন টেম্পারেচারের রেসপেক্টে আমাদের একই সেম প্রসিডিওরে বিভিন্ন মাস ভিত্তিক আমাদের এইচের মানটা দেওয়া আছে। তো আমাদের যদি এখানে 19 বলে তাহলে দেখো এখানে ডিফারেন্স কত বাবা? প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এই 10 ডিগ্রি থেকে যদি আমরা সাপোজ নভেম্বরের জন্য করতে চাই তাহলে আমরা স্ট্যান্ডার্ড ধরবো 10 ডিগ্রির। তাহলে দেখো এখান থেকে কি আস্তে আস্তে দেখো কমতেছে, তাই না? তারপরে 10কে যদি আমরা ধরি তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখো কমতেছে কত? 13.1 মাইনাস 11.2 করলে একটা নির্দিষ্ট মান তুমি পাবা। 1-এর জন্য কত? অতএব 9-এর জন্য কত? আবার 9 দিয়ে গুণ, তাই না? করলে দেখো কতটুকু ডিক্রিজ হচ্ছে সেটা তুমি পেয়ে যাবা। তাহলে যে ডিক্রিজটা পেলে সেটা 13.1 থেকে বাদ দিলেই দেখো 19 ডিগ্রির জন্য পেয়ে যাবা। ওকে, এইভাবে করে তোমাদের আসলে এইচের মানটা বের করতে হবে। একইভাবে বড় হাতের এন যেটা তোমার পসিবল সানশাইন আওয়ার্স, একইভাবে বিভিন্ন টেম্পারেচারের জন্য দেখো বিভিন্ন মাস ভিত্তিক এনের মান দেওয়া আছে। যদি এর সাথে মিলে যায় তাহলে তো আর কোনো প্রবলেম নাই, যদি না মেলে তাহলে এইভাবে ঐকিক নিয়মে তোমাদেরকে বের করতে হবে। এখন আমরা যদি একটা প্রবলেম করতে চাই যে ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ইভাপোরেশন ফ্রম অ্যান এরিয়া ইন দ্য মান্থ অফ নভেম্বর বাই পেনম্যানস ফর্মুলা, দেখো ল্যাটিটিউড দেওয়া আছে, দ্যাট মিনস ফায়ার মানটা দেওয়া আছে, এটা হলো ডিগ্রি, এটা হচ্ছে মিনিট, যার দুইটা দাগ থাকলে সেকেন্ড। এলিভেশন দেওয়া আছে, মিন মান্থলি টেম্পারেচার 19 ডিগ্রি সেলসিয়াস দেওয়া, মিন রিলেটিভ হিউমিডিটি 75, মিন অবজার্ভড সানশাইন আওয়ার্স 9 আওয়ার দেওয়া আছে, উইন্ডের ভেলোসিটি 2 মিটার উপরে মানে ইউ2 এর মান দেওয়া আছে, এবং নেচার অফ সারফেস কভার ক্লোজ গ্রাউন্ড গ্রিন ক্রপ মানে এটার জন্য মানে আর এর মান ডিপেন্ড করবে। তো এখন দেখো আমাদের মোটামুটি যদি আমরা টেবিলে যাই, দেখো 19 ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে কী পাবো? এই টেবিলগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে দেওয়া থাকবে। সো 19 ডিগ্রি রেসপেক্টে দেখো আমরা ইডাব্লিউ এর মানটা পাবো
এবং এর মানটা পাবো, এবং এই টেবিল থেকে 19 ডিগ্রি রেসপেক্টে এইচের মান পাবো, এবং এই টেবিল থেকে 19 ডিগ্রি এর রেসপেক্টে হচ্ছে কিসের মান পাবো, বড় হাতের এন এর মানটা পাবো, তাই তো। তো এখন দেখো সেটাই লিখেছি, এর মান পেয়েছি, ইডাব্লিউ এর মান পেয়েছি, এইচ এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি। আর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের ছোট হাতের এন এর মানটা দেওয়া আছে 9 আওয়ার্স। সো 9 ডিভাইডেড বাই বড় হাতের ক্যাপিটাল এন, এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন এর মান আমরা খুব সহজে এখানে ক্যালকুলেট করতে পারবো। এবং ইএ দেখো ইডাব্লিউ আমরা জানি, এবং রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে 75%। আমরা আগের একটা প্রবলেমে শিখেছি যে অ্যাকচুয়ালটা বের করতে হয় স্যাচুরেটেড ভেপার প্রেশারের সাথে রিলেটিভ হিউমিডিটি গুণ করতে হয়। কারণ দেখো ইডাব্লিউ হচ্ছে 16.50 আর রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 75%। সো করলে দেখো ই এর মান পেয়ে যাব। আর এ মানে ফর্মুলা কী ছিল, 0.29 cos ফাই। এখানে ফাইয়ের মান কত, 28 ডিগ্রি 4 মিনিট। সো বসিয়ে দিলাম, এর মান পেলাম, আর বি এর মান তো কনস্ট্যান্ট 0.52, এর সিগমার মান বেলসম্যান স্টিফেন বেলসম্যান কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। আর টি এ দেওয়া আছে 19 ডিগ্রি মানে 273 + 19। তাহলে দেখো সিগমা ইন্টু টি এ, দ্যাট মিন্স এই মানটার সাথে যদি আমি 292 করি তাহলে দেখো এই মানটা পাবো 14.6132। আর আর এর মানটা যেহেতু গ্রিন ক্রপ, সো আমাদের একটা টেবিল তোমাদেরকে মুখস্থ করতে বলেছি। দেখো এই টেবিলটা যেহেতু বলছে গ্রিন ক্রপস, তার মানে 0.15 থেকে 0.25। তো তোমরা ম্যাক্সিমাম ভ্যালুটা ব্যবহার করবে। যদি বিয়ার ল্যান্ডস বলি তাহলে 0.45, ওয়াটার সারফেস তো এটা কমন, আসলে বললে 0.95, ম্যাক্সিমামটা ধরে করবে। এখন দেখো এই কারণেই দেখো এখানে আর এর মানটা ধরেছে ম্যাক্সিমাম ভ্যালু, যেট মিনস 0.25। এখন ইকুয়েশনে যদি আমি বসাই এইচ এন, তো সেই ক্ষেত্রে আসলে কি হবে, এখন দেখো এখানে যদি আমি এইচ এনটা বসাই, দেখো এইচ এনের ক্ষেত্রে এইচ এ এটা কিন্তু আমরা জানি, তাই না, এই যে টেবিল থেকে পেলাম, আর এর মানটা টেবিল থেকে পেয়েছি, এর মানটা বের করেছি, বি এর মানটা বের করেছি, এন বাই এন এর মানটা বের করেছি, সিগমা T⁴ এটাও বের করেছি, এ বের করেছি, ই এ বের করেছি, এন বাই এন। সুতরাং এইচ এন এর মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, তাই তো। এরপরে দেখো ই এ যদি বের করতে চাই, U2 এটা তো প্রশ্নে দেওয়াই আছে, তাই না। দেখো 2 মিটার উপরে U2 এর মানটা দেওয়া আছে। সো এখান থেকে যখন এইচ এনটা বের করলাম, তখন ই এর মানটা বের করার ক্ষেত্রে U2 জানি, ইডাব্লিউ ই এ জানি, তাহলে ই এর মানটা বের হয়ে যাবে। তাহলে ই এ বের করলাম, এইচ এন বের করলাম। এখন ই এ বের করেছি, এইচ এন বের করেছি, এ কনস্ট্যান্ট টেবিল থেকে পেয়েছি, আর এ তো আর গামার মান তো কনস্ট্যান্ট প্রথমে বলেছিলাম 0.49। তাহলে দেখো এখানে পটেনশিয়াল যে তোমার ডেইলি পটেনশিয়াল যে ইভাপোট্রান্সপিরেশন, সেটা এই ফর্মুলা থেকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো, যেটা আসলে আলটিমেটলি আমরা বের করেছি। দেখো ইএ বের করার পরে পিটির থেকে কিন্তু আমরা এখান থেকে আলটিমেটভাবে আমরা যেটা আমাদের প্রশ্নে চেয়েছে সেটা বের করেছি। কারণ আর একটা প্রবলেম, যদি সেম প্রবলেম হয়, জাস্ট রান অফ কোফিসিয়েন্ট যদি আমরা ধরতে বলি যে লেকের ক্ষেত্রে ধরতে হবে, লেক, তো সেই ক্ষেত্রে শুধু পার্থক্য কোথায় হবে, আর এর মান ক্যালকুলেশনে পার্থক্য হবে, যেটা আর এর মান 0.05। কোথায় বের করতে হবে, লেক। তো আমরা যদি একটু যাই, দেখো দেখো লেক, লেক দ্যাট মিনস হচ্ছে ওয়াটার সারফেস, তাহলে 0.05, তাই না। দেখো আমরা সেটাই করেছি। দেখো এখানে আর এর মানটা ধরেছি কত, 0.05। তো একই প্রসিডিওরে দেখো সবগুলো মান আগে কীভাবে বের করতে হবে সেটা বলার চেষ্টা করেছি। এইচ এন বের করব, তারপরে ইএ বের করব, তারপরে পিইটিটা দ্যাট মিনস পটেনশিয়াল ডেইলি পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, যেটা আমাদের কাঙ্ক্ষিত আসলে টার্গেট, আলটিমেট যেটা টার্গেট। তো এই ছিল মোটামুটি আমার লেকচার 3 এর পার্ট 2। আশা করছি তোমরা পার্ট 1 পার্ট 2 খুব সুন্দরভাবে দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।